ঘরটা লক করে দাও। নমস্কার, আমি সাইফ। টলি টাইমে আপনাদের স্বাগত। সামান্য একটু দেরি হয়েছে, এমন কিছু না। লকডাউনের সময় এই দেরিটা নিয়ে একদম চিন্তা করবেন না, কারণ এখন রোজ রবিবার। কখন দিন কখন রাত আমাদের কাছে পুরোটাই দিন রাত। সঙ্গে রয়েছেন দুই বাংলার দম্পতি, সৃজিত মিথিলা, একসঙ্গে বহু প্রতীক্ষিত। গতকাল থেকে টলি টাইমের পর্দায় অজস্র মানুষের অজস্র আনাগোনা, জানতে চাইছেন কেমন হবে আড্ডা। অভিবাদন জানাচ্ছি টলি টাইমের পক্ষ থেকে। সৃজিত দা, মিথিলাদি, ভালো থাকবেন আপনারা। সবার আগে জিজ্ঞাসা করি, দেখুন আমরা আড্ডা মারবো, এখানে কোনো সিরিয়াস কোশ্চেন আমি কিছু করব না, কোনো কুইজ কন্টেস্ট কিছু না, নর্মাল একটা আড্ডা দেব। এই লকডাউনের সময় কেমন কাটাচ্ছেন? দুজন দুপারে রয়েছেন, কাঁটাতারের দুপারে। ইচ্ছা করলে নিজে ড্রাইভ করে যাওয়ার কোনো উপায় নেই। দেশ ভাগের চক্রান্তকারীদের কি এই সময় অভিসম্পাত করছেন সৃজিত দা? প্রচন্ড ভাবে, মানে আমি যদি সামনে স্যার সিরিল র্যাডক্লিফকে পেতাম, তাকে ধরে আমি যা মানে মারতাম, মানে ধোলাই দিতাম, যে বেটা তোরা মানে 200 বছর ধরে আমাদের ওপর এই এত অত্যাচার করলি করলি ঠিক আছে, যাওয়ার সময় এরকম একটা দুটো এরকম দাগ টেনে দিয়ে চলে গেলি যে মানে যাতায়াত মুশকিল হয়ে গেল। মানে বর্ডার। হ্যাঁ, আমি জানি যে এখন আসা বা যাওয়া কোনোটাই সম্ভব না, কিন্তু তারপরও আমি একটা রুটিন ওয়াইজ প্রতিদিনই কিছু না কিছু বলি। আচ্ছা, আমরা কবে যেতে পারবো, তুমি কবে আসতে পারবে? বাই রোডে আসা যাবে না? আম, কোনো প্লেন কি ছাড়লো আজকে? তো আমি জানি যে কিছুই হচ্ছে না, তারপরও এটা একটা পার্ট অফ আওয়ার কনভারসেশন এভরিডে। আচ্ছা, বলছি কিছু প্লেন যাতায়াত কিন্তু এখন একটু শুরু হয়েছে, কিন্তু সেটা মোস্টলি আমার মনে হয় দুটো দেশের নাগরিক যারা আটকে পড়েছে তাদেরকে রেস্কিউ করার জন্য এই দেশ থেকে ও দেশ। আজকেই শুনলাম ঢাকা থেকে একটা প্লেন এসছে, কিন্তু সেই প্লেনে অবভিয়াসলি ভারতীয় পাসপোর্ট হোল্ডার যারা ঢাকা আটকে পড়েছিল তারা এখানে আসছে, এবং উল্টোটা আমি শিওর হচ্ছে। সো আনফর্চুনেটলি আমাদের পাসপোর্টের রং আলাদা, মনের রং যতই এক হোক না কেন। এখন যদি কোনো রেস্কিউ ফ্লাইট যদি থাকতো যে ভারতীয়দের বিয়েটা বাঁচানোর জন্য, কিন্তু আপনারাও যাদের তো নতুন আটকেই বিয়ে পড়ছেন। হয়েছে, সেরকম একটা রেস্কিউ ফ্লাইট হলে ভালো হতো। আপনারাও তো আটকে পড়েছে হিসেব মতো। হ্যাঁ, অনেক রকম উপায় আমরা ভাবছি। আমি একটা গরু পাচারের ভিডিও দেখেছিলাম, কিভাবে ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার হয়। তো নানান রকম উপায় দেখছিলাম। গরু পাচারটা একটু রিস্কি, মানে যেভাবে ছোড়াছড়ি লোপালুপি হয় গরুদের নিয়ে, তো ওইভাবে যাতায়াত করাটা একটু একটু মানে ক্ষতি হতে পারে আর কি, শারীরিক এবং মানসিক ক্ষতি হতে পারে। কাজে সে গরু পাচারের অ্যাঙ্গেলটা আমি যদি বাদ দিয়ে, অনেক বন্ধুরা অনলাইন হয়ে প্রশ্ন, শুভঙ্করকে দেখতে পাচ্ছি, ও বলছে যে পেট্রোপোল দিয়ে কতবার আমি বলেছি, পেট্রোপোল বর্ডার শুনলাম নাকি খুলে গেছে, সেখান থেকে নাকি যাওয়া যাচ্ছে। কিন্তু আমার মনে হয় রাস্তাটা খুব লম্বা এবং জার্নিটা ইজ নট ভেরি, অনেক ধকল আছে, এবং সবচেয়ে বড় কথা গুচ্ছের করোনা ভাইরাসের মধ্যে দিয়ে আসতে হবে, নানান জায়গায় ইনফেকশনের ভয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেইটার জন্য আমরা পেট্রোপোলটাও ওই প্লেনেই ব্যাপারটা করতে হবে আর কি। যবে বিমান পরিষেবা আবার শুরু হবে তবে থেকে আবার একটু ওই যে একটা অন্য একটা এমার্জেন্সি ফ্লাইট লাগবে, যে ইন্ডিয়ান সিটিজেনদের বিয়ে বাঁচানোর ফ্লাইট। একদম তাই, একদম তাই। আচ্ছা, বলছি ওপার বাংলায় তো বোধহয় দুজনের একসঙ্গে ইন্টারভিউ হয়েছে, কলকাতায় কি প্রথম এটা? কলকাতা এটা প্রথম, যদিও এটা ঠিক কলকাতা কি মানে এখন আমরা তখন আয়নস, মানে এটা তো অ্যাকচুয়ালি সেইভাবে দেখতে গেলে দুজন দু প্রান্তে বসে ইন্টারভিউটা হচ্ছে আর কি। টেকনিক্যালি কলকাতায় বলা যেতে পারে এটাই ওয়ার্ল্ড, এটাই পৃথিবী। আমার মনে হয় আয়নোস্ফিয়ার, আমরা বোধহয় এখন সবাই আমাদের কথাবার্তা, ইচ্ছে, আকাঙ্ক্ষা সব গিয়ে আয়নোস্ফিয়ারে জমা হয়, নানান ভাবে ট্রান্সমিটেড হচ্ছে আর কি। সো তো এটাকে অন্তরিক্ষের প্রথম ইন্টারভিউ বলা যেতে পারে। বলছি দুজনের প্রেম কিভাবে হলো?
কুইজ কন্টেস্ট না, আনন্দ করে বলুন। বাবা এটা তো মানে এটা তো খুব লম্বা গল্প, এটা তো বহুবার বলেওছি, এবার মিথিলা বলুন। ঢাকায় মোটামুটি 10-12টা ইন্টারভিউ দিয়েছি, সব জায়গায় এই গল্পটা, একই গল্প বলেছি। তো বলতে পারি আবার, এখন তো মুখস্থ হয়ে হ্যাঁ গেছে। বলুন বলুন, টলি টাইমে 8 লক্ষ সাবস্ক্রাইবার সব বসে আছে শোনার জন্য। আচ্ছা, আমাদের পরিচয় হয়েছিল থ্রু ফেসবুক, সেটাও ওই যে আয়নোস্ফিয়ারই আর কি। আমি ঢাকায় বসে আর ও কলকাতায় বসে ফেসবুকের থ্রুতে আমাদের পরিচয় হয়েছে। তারপর কথা বলতে শুরু করি, তারপর কিছুদিন পর আমাদের দেখা হয় প্রথম, সেটা বাংলাদেশে প্রথম দেখা হয়। তারপর প্রেম হয়, ইভেন্চুয়ালি যা হবার তাই হলো। যেমন হয় আর কি, সমস্ত স্টোরি যেমন যেমন হয় এটাও হয় তেমন। আর কি। ওই যে সৃজিত হ্যাঁ, দাস শালিরের সঙ্গে শালিকাদের সঙ্গে ছবি দেখছিলাম, কি কি আবদার মেটাতে হয়েছে মানে লকডাউনের আগে? না খুব একটা যে শালীরা আমার জ্বালাতন করেছে তা নয়, তারা সবাই খুবই মিষ্টি। তাদের বিশেষ দাবি ছিল না। আহ, ওই হাতে মেহেন্দি করার একটা দাবি ছিল, সেইটা ছিল। আর আরেকটা দাবি ছিল, খুব ডেঞ্জারাস দাবি, সেটা হচ্ছে রিসেপশনে একটু যদি নৃত্যের ব্যবস্থা করে যায়, নাচের ব্যবস্থা। নাচতে চেয়েছিল। তো সৃজিত খুব এটা উত্তর ভারতীয় সংস্কৃতি, এটা বাংলা সংস্কৃতি নয়, তো এরকম বলে টলে ওদেরকে কাটিয়ে দিল। বাট ওদের একটা আবদার আছে যেটা ও এখন পর্যন্ত সেভাবে পূরণ করতে পারেনি, কারণ আমাদের সামনে ঈদ আম, এই লাস্ট উইকে, এই মান্থে। তো ঈদে আমরা আছে ছোটরা বড়দেরকে সালাম করে এবং সালামি পায়, সালামি মানে টাকা পায়। এইটা আম, এইটা তো তো ওদের খুব শখ যে শালিরা ইউজুয়ালি দুলাভাইকে, শালি এবং শালা সবাই দুলাভাইকে সালাম করে, পায়ে পা ছুঁয়ে সালাম করে এবং দুলাভাই টাকা দেয়। তো সেই আশায় ওরা বুক বেঁধেছিল যে এইবার ঈদে সেটা হবে। তো এখন ওরা চিন্তা করছে কি করে মোবাইল মানি, ব্যাংক ট্রান্সফার এগুলোর দিকে যাওয়া যাবে। আবার আয়নস্ফিয়ারের ব্যাপারটা চলে আসে। কিন্তু না, বাট হ্যাঁ এইটা কিন্তু আমাদের একটা একটু করোনা আমাদের একটু ব্যাঘাত ঘটিয়েছে, আমাদের সবার প্ল্যানেই ঘটিয়েছে অবভিয়াসলি। তো শালিকারা তারাই তারাই বা বাধ্য হবে কেন, তাদের প্ল্যানেও ঘটিয়েছে। কিন্তু নাচের যে প্রস্তাবটা ছিল, আমি শুধু বলেছিলাম যে নাচতে হয় বাংলা সংস্কৃতির কথা মাথায় রেখে রায় বেশে যদি নাচা যায়। কিন্তু রায় বেশে নাচতে কেউই রাজি হয়নি, সবাই হিন্দি গানের সঙ্গে বা পাঞ্জাবি গানের সঙ্গে নৃত্যে বেশি আগ্রহী ছিল। তো আমি তাতে একটু একটু হালকা সেন্সর বোর্ডের মতো হ্যাঁ, ব্যবহার অসুবিধা নেই, ওরা জেনারেশন গ্যাপটা বুঝতে পেরেছে, দ্যাটস ওকে। না দেখো, কন্ট্রোভার্সি কিন্তু আমরা কিন্তু কমেন্টটা দেখতে পাচ্ছি। শুভঙ্কর বলছে সৃজিত খুব ভালো নাচে, হেবি ভালো। এই যে আমার গোপন যে কথাগুলো, এগুলো তো আমি সবসময় নিজের মুখে বলতে পারি না, কিন্তু এইভাবে সৃজিত খুব ভালো আস্তে আস্তে নাচে, চলে আসে। আচ্ছা। যেহেতু বলছে দর্শকরাও আমি লিখছেন, বেশি কিন্তু এমন আমি একটা বেশি বিষয় সেটা নাচানোর সুযোগ এই পাইনি অনলাইনে তাই দেখানো বুঝতে সম্ভব। পারছি। হ্যাঁ না না, দিদি বলুন। আমি বললাম আমি বেশি নাচানোর সুযোগ পাইনি তাই বুঝতে পারছি, মানে ব্যাপারটা জানি না আর কি। সৃজিতদার কাছে একটা ছোট জিজ্ঞাসা, দুজনের কাছেই, সংসার নাকি সিনেমা, লকডাউনে এখন কোন বিষয় নিয়ে দুজনের বেশি আলোচনা হচ্ছে মানে চলছে? বলো। সাংসারিক বিষয় নাকি সিনেমা, কোন বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে এই লকডাউনে? সরি, কানেকশনটা একটু প্রবলেম করেছে, প্রশ্নটা আমি মিস করে গেছি। হ্যাঁ বলছি, সাংসারিক বিষয় নাকি সিনেমা, কোন কোন বিষয়ে বেশি আলোচনা হচ্ছে? সিনেমা বিষয়ে তো খুব একটা বেশি আলোচনা হচ্ছে না, সাংসারিক বিষয়ে বেশি আলোচনা হচ্ছে। কবে দেখা হবে, আমাদের কি তাহলে আর কোনোদিন দেখা হবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটু হা হুতাশ, একটু কোনো কবে এটা শেষ হবে। যেটা আরেকটা খুব হচ্ছে যে করোনার যে গ্রাস, সেটা আস্তে আস্তে কাছে আসছে, মানে চেনা পরিজনদের মধ্যে মানুষ মারা যাচ্ছেন, যেটা আমাদেরকে প্রায় প্যানিকের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আবার একে অপরকে আমরা বোঝাচ্ছি, চারিদিক দেখে এটা বলছি যে এরকমও আছে, অনেকে সুস্থ হয়েও বাড়ি ফিরছেন। এরকম নয় যে করোনা হওয়া মানেই অবশ্যম্ভাবী মৃত্যু, এরকম নয়। কিন্তু হলেও চেনা লোকজন যেই মারা যেতে শুরু করেন, কারো বন্ধুর মা, কারো আমার বন্ধুর মা মারা গেলেন, আমার বন্ধুর ছোট মামা মারা গেলেন, ওর পরিচিত মারা যাচ্ছেন,
সো অবভিয়াসলি এই আবহাওয়ায় নিজেদের ঠিক রাখাটা খুবই খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, যেটা আমরা চেষ্টা করছি কথা বলে, দিনে 3-4 বার 5 বার কথা বলে চেষ্টা করছি টু কিপ স্যানিটি ইন সাচ ভেরি ভেরি ডিস্টার্বিং টাইমস। এবং তার মধ্যে অবভিয়াসলি নানা রকম আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে। আয়রাকে প্রত্যেকদিন বাক্য রচনা দেওয়ার একটা আমার দায়িত্ব, সেটা দিচ্ছি আমি। আয়রা প্রত্যেকদিন বাংলা শব্দ দিয়ে বাক্য রচনা করছে। তো তাতে প্রত্যেক দিনই মোটামুটি আব্বুকে নিয়ে একটা সেন্টেন্স থাকছে। সো আই এম হ্যাপি। তো সেটা যা হতে পারে, যেটা আব্বু খুব হাঁদা হতে পারে, আব্বুর ভুঁড়ি আছে হতে পারে, কিন্তু নাইস টু বি ইন দ্য টপিক, নাইস টু বি টপিক্যাল আর কি। তো সেই সব চলছে, আড্ডা মজা। সংসারটা আমার মনে হয় সংসারের সিনেমার মধ্যে সংসারটাই বেশি চলছে, কারণ আমরা বেশি মানে সারাদিন সাংসারিক আলাপই হয়। তুমি কখন ঘুম থেকে উঠেছো, তুমি কি একটু তুমি হাঁটছো না কেন, তুমি কেন সারাদিন শুয়ে আছো, তারপরে আয়রাকে বাক্য রচনা দেয়া, সেটা আবার আয়রাকে আমি করাই, সেটা ছবি তুলে আবার ওকে পাঠাই। তো মোটামুটি সংসারটাই বেশি হচ্ছে। তবে সিনেমা একেবারে হচ্ছে না তা না, কারণ সৃজিত তো একটার পর একটা স্ক্রিপ্ট লিখে যাচ্ছে। আর আমি বসে থাকি যে কখন শেষ হবে, আমি 5 বার করে জিজ্ঞেস করি তোমার শেষ হলো। তো শেষ হলে আবার সেটা আমি পড়বো কখন, সেই জন্য ওয়েট করি। তো একটু সিনেমা হচ্ছে, পুরোটা একেবারেই হচ্ছে না তা না। একটা স্ক্রিপ্ট শেষ করে ওকে মেল করলাম। বহুদিন বাদে একটা প্রেমের গল্প লিখলাম, লাভ স্টোরি। সেই স্ক্রিপ্টটা দেখা যাক ওর কেমন লাগে, কি বক্তব্য, ওর ফিডব্যাকটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তো সেটাই। হ্যাঁ, কারণ আমি ওর প্রেমের গল্প নিয়ে খুব সন্দিহান, কারণ সৃজিত খুব একটা রোমান্টিক আমি বলবো না, ওর চেয়ে আমি বেশি রোমান্টিক। তো সেই জন্য আমি ওটা পড়তে খুব আগ্রহী। আমি মনে হয় যে মানুষ প্রকৃত জীবনে কি তার স্ক্রিপ্টের সঙ্গে সেটাকে না মেলানো হয় ভালো, কারণ আমি ম্যাক্সিমাম সিরিয়াল কিলিং নিয়ে ছবি করেছি। সেই দেখতে গেলে আমাকে খুব ভুল বুঝবে মানুষ। হ্যাঁ, সো আপনারা দুটোর মধ্যে খুব একটা সবসময় 1-to-1 ম্যাপিং হয়। বাট দেখা যাক। আর সব মানুষের মতো আমি বহুবার প্রেমে পড়েছি এবং প্রেমের গল্প আছে, প্রচুর জীবনের প্রেমের অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতা থেকে খানিকটা আপন মনের মাধুরী মিশায় একটা রচনা করা হয়েছে। রচনা বলছি মিথিলাদি, মেয়ের আর কোনো আবদার মেটাতে হচ্ছে এই লকডাউনে? বাচ্চারা কিন্তু খুব কষ্ট পাচ্ছে, স্কুলে যেতে পারছে না, সারাদিন অনলাইন ক্লাস। মেয়ের এখন তো সারাদিন নানা ধরনের আবদার। তবে আমি বলবো যে আয়রা খুব আন্ডারস্ট্যান্ডিং একটা বাচ্চা। তো খুব যে আমাকে ডিস্টার্ব করছে বা সারাক্ষণ অ্যাটেনশন চাইছে ওরকম না, ও নিজের মতো থাকতেই পছন্দ করে। কিন্তু তারপরও আমি বলবো যে ও এখন খুব খুশি, কারণ ওকে ভোরবেলা উঠতে হচ্ছে না স্কুলে যাওয়ার জন্য। তো ওর এখন অনলাইন স্কুল চলছে, যেটা একটু দেরিতে শুরু হয়। ও খুব খুশি যে ও অনলাইন স্কুলটাই প্রেফার করছে। প্লাস ও আমাকে সারাদিনে দেখা যায় যে বেশি হলে 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মানে আগে যখন আমার অফিস থাকতো, তো তখন আমাকে 2 ঘন্টা 3 ঘন্টার বেশি পেতো না, বাড়িতে আমি থাকতাম না। এখন আমাকে পুরোটা সময় 24 ঘন্টা পাচ্ছে। তো এটা ওর জন্য খুব আনন্দের একটা বিষয়। আমরা দুজনে একসাথে ছবি আঁকি, গান করি, নাচি, অনেক কিছু করি একসাথে। তো সেই জন্য আমার মনে হয় যে লকডাউনটা আয়রার জন্য খুব একটা খারাপ যাচ্ছে না, ও বেশ এনজয় করছে। এক বন্ধু সব্যসাচী বাগচি, আমাদের বন্ধু সব্যসাচী বাগচি এখানে একটা প্রশ্ন করেছেন মিথিলাদির জন্য। মিথিলাদি, আপনি সমাজসেবী, মিডিয়া কর্মী, গান গাইছেন, কবিতা লিখছেন, গত 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিনে নৃত্য পরিবেশন করলেন। আপনি তো একেবারে কপিল দেবের মহিলা সংস্করণ। কপিল দেব আমাদের খুব বিখ্যাত একজন অলরাউন্ডার। সেই আমি কপিল দেব যে অলরাউন্ডার সেটাও আমি জানি, তুমি ওকে এতটা অজ্ঞ ভেবো না। হ্যাঁ, আমি ভাবলাম হয়তো অলরাউন্ডার বলতে তুমি সাকিব আল হাসান ছাড়া কাউকেই চেনো না, কিন্তু আরো 2-1 অলরাউন্ডার আছে, তাদের কথা একটু জানিয়ে রাখলাম। এই সব্যসাচী বাগচি আবার দেখছি জিজ্ঞেস করছেন যে আপনি পরিচালক না হলে ক্রিকেট সাংবাদিক হতে পারতেন। বোঝাই যাচ্ছে ক্রিকেট আসেন, কিন্তু বর্তমান যুগে
এক পেশে ক্রিকেট দেখে কি একটু হতাশ হন? প্রথমত তুমি একটু এখন তো ক্রিকেট হই। নিয়ে কোনো না, একটু ক্রিকেট নিয়ে কোনো উত্তর দিবে না তুমি। আমরা এখানে ক্রিকেট নিয়ে কথা বলবো না, বরং তুমি না এটা না, বলতে পারো যে ভারত এই বাংলাদেশ যখন কারণে হচ্ছে ক্রিকেট তখন ক্রিকেট হবে। ও আমি গড, তো বুঝতে পারছি না। বরং তুমি বলতে পারো যে এই কারণেই কি তুমি কপিল দেবের মহিলা সংস্করণকে বিয়ে করেছো। না, তার জন্য নয়, আমি যেটা বলছি যে এক পেশে যে ক্রিকেট খেলাটা, বিশেষ করে টি-20-তে যেখানে ব্যাপারটা ব্যাটসম্যানদের পক্ষে প্রচন্ড ভাবে টিল্টেড এবং বায়াসড, সেটা অতি অবশ্যই একটু তো হতাশ করে মানুষকে, আমাকে তো করেই। তাই জন্য টেস্ট ক্রিকেট জিনিসটা কিন্তু আমি সত্যি খুব এনজয় করি। ইভেন ওয়ানডে ক্রিকেটও আমি বলবো যে লড়াইটা অনেক মানে অনেক কম অসম হয়, মানে সেখানে টি-20-তে অনেকটাই ব্যাটসম্যানের পক্ষে থাকে, তো অবভিয়াসলি একটু হাড্ডাহাড্ডি লড়াই হলেই তো ভালো লাগবে কোনো কন্টেস্ট, তাই না? সুজিত, আমার কাছে একটা ছোট প্রশ্ন ছিল ঠিক এই বিষয়ে। ক্রিকেট সাংবাদিক হতে পারলেন না বলে কি একটু আক্ষেপ আছে? ক্রিকেট সাংবাদিক হতে পারলাম না এই কথাটা কিন্তু ভুল। ক্রিকেট সাংবাদিক হওয়ার চেষ্টা করিনি। তার আগেই আমি ভেবেছিলাম সিনেমাটা একেবারেই অটোগ্রাফ চলবে না, 7 দিনের মাথায় উঠে যাবে হল থেকে, কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখবে, তাদেরকে বলতে পারবো কোনো একদিন বাংলা সিনেমা বানিয়েছিলাম। এই 7 দিন পরেই আমি ঠিক করেছিলাম ESPN ক্রিক-ইনফোর অফিস ছিল ব্যাঙ্গালোরে ম্যাকগ্রাথ রোডে, সেখানে গিয়ে আমি সিভিটা ফেলবো এবং একদম মানে নিয়ম করে প্রপারলি, মানে যেভাবে মানুষ একটা প্রফেশনে বা একটা ফিল্ডে ঢুকবে। কিন্তু তার মধ্যে কি হয়ে গেল, এই সিনেমা তো 17-18 সপ্তাহ ধরে চললো, 20 সপ্তাহ ধরে চললো ইনফ্যাক্ট। তারপরে সে ইট বিকেম আ রেজ, অ্যান্ড তারপর লোকজন তো বললো যে না তুমি তো বাপু এটা খারাপ করো না, তো তখন এখানেই রয়ে গেলাম আর কি। মানে আমার সেরকম কোনো লং টার্ম পরিকল্পনা ছিল না। যাই হোক, বলছি ভারত পাকিস্তান খেলায়, ভারত বাংলাদেশ খেলা হলে কি অবস্থা হয় দুজনের? খুব একটা অসুবিধা কিছু হয় না, কারণ মোটামুটি রেজাল্টটা তো আমরা জানি কি মোটামুটি ইন মোস্ট কেসেস হয়। এটাই হয়। এই জন্য আমি ক্রিকেট নিয়ে কথা বলতেই নিষেধ করলাম, কারণ আমার একটা মানে যখনই ভারত বাংলাদেশ খেলাটা হয় ও আমার এত লেগ পুল করে মানে যেটা মানে একটা সময় আর নেওয়া যায় না। সেই জন্য আমি ক্রিকেট বিষয়ে কোনো কথাই বলতে চাই না। না আসলে ওভারঅল স্ট্যাটিস্টিক্যালি আমরা যদি দেখি, মানে টেনশনের অবকাশ তো খুব কম, সো খুব একটা অসুবিধা হয় না, মোটামুটি জানা থাকে যে কি কি হতে চলেছে। মাঝে মাঝে টেনশন হয়, বলো, মাঝে মাঝে তো টেনশন হয়, কিন্তু যতক্ষণ খেলা চলে ফেসবুকে তো চোখ রাখা যায় না। রেডিও মুন্না থেকে শুরু করে যা যা অবস্থা হয়। বাট জোকস অ্যাপার্ট, আই হ্যাভ টু সে বাংলাদেশের বিশেষ করে টি-20 এবং ওডিআই টিম যেভাবে উন্নতি করেছে, দে হ্যাভ বিকাম a very very big force in Asian cricket, এবং ইনফ্যাক্ট এখন এশিয়ান ক্রিকেটের রাইভালরি বলতে কিন্তু ভারত বাংলাদেশ ইজ মোর দেন ভারত পাকিস্তান। মানে লাস্ট কয়েকটা যদি আমরা ম্যাচের রেজাল্টস দেখি, অ্যাকচুয়ালি টি-20-তে বেশি, ওয়ানডেতে কম, বাট টি-20-তে তো বিশেষ করে আই উড সে দিস রাইভালরি ইজ অ্যাকচুয়ালি বিকাম দ্য টপ রাইভালরি অফ এশিয়ান ক্রিকেটের। জীবনে নতুন কোনো দিক আবিষ্কার করলে মিথিলা এই সময়, এই লকডাউনে? হ্যাঁ, লং ডিস্টেন্স ম্যারেজ। সেটা যে কতটা ক্ষতিকারক। আচ্ছা, পরিচালক এবং মানুষ সৃজিত লকডাউনে কি কি শিখলেন? মানুষ সৃজিত ধৈর্য শিখলো, অনেক শান্ত। আমি একটু ছটপটে প্রকৃতির মানুষ, কিন্তু লকডাউন ফোর্সেস ইউ টু সিট ইন্ট্রোস্পেক্ট। সেটা বোধহয় গোটা গ্রহটাকেই ঘাড় ধরে করিয়েছে করোনা, যে একটু স্থির হয়ে বসে শান্ত হয়ে ইন্ট্রোস্পেক্ট করা, একটু 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 জিরোনো, একটু ওই লাফালাফি ঝাপাঝাপি চিন্তা, এত কাজ এত কিছুর মধ্যে একটু শান্ত হয়ে বসে জিরোনো, একটু পর্দা সরিয়ে একটু বাইরে আকাশের দিকে খানিকক্ষণ এমনি জাস্ট তাকিয়ে থাকা, চারিপাশকে দেখা, শান্ত ধৈর্য, শান্ত হওয়া, ধৈর্য ইত্যাদি এই জিনিসগুলো শিখিয়েছে কিভাবে হতাশ না হয়ে পজিটিভ জিনিসগুলো। কারণ
চারিদিকে এত নেগেটিভিটি, মানে সে মৃত্যু থেকে শুরু করে করোনার অবস্থা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় মানুষ মানুষকে গালিগালাজ করছে, সবাই দোষী, সবাই সবার দোষ বার করছে, যা হয় আর কি ক্রাইসিসের সময় সবার মানে বাজে দিকগুলো আরো আস্তে আস্তে বেরিয়ে আসে। আর এমনিতে সবাই বাড়িতে লকডাউন অবস্থায় এমনিভাবেই মানসিক চাপে আছে, সো তার মধ্যে এই সোশ্যাল মিডিয়া সেটা বহিঃপ্রকাশ হয়। সো এত নেগেটিভিটির মধ্যে আমার মনে হয় যে টু টেক দ্য পজিটিভ, সেটাও অনেকটাই এই লকডাউন আমাদের সবাইকেই শিখিয়েছে এবং শেখাচ্ছে। আর পরিচালক সৃজিতকে একটা নতুন স্টোরি টেলিং আর্ট ফর্ম, নতুন মানে আমি যদিও 1 বছর আগে থেকেই আই স্টার্টেড ওয়ার্কিং অন ওয়েব সিরিজ এন্ড সিরিজ ফরম্যাটে কাজ শুরু করে দিয়েছিলাম। এই লকডাউনে অনেক বেশি সিরিজ দেখার সুযোগ পেয়েছি, তো স্ট্রাকচারটাকে মানে সেটা দর্শক হিসেবে যেমনি এনজয় করেছি, অ্যাজ আ স্টোরি টেলার সেই স্ট্রাকচারের সঙ্গে আলাপ পরিচয়টাও অনেক ডিটেইলড হয়েছে। এই ফরম্যাটটাকে আরো অনেক কাছ থেকে দেখেছি, অনেক বুঝেছি। এই ফরম্যাটে 2টো স্ক্রিপ্ট লিখেছি, সো 2টো সিরিজ লিখলাম লকডাউনে। একটা থ্রিলার, একটা বাংলা সমসাময়িক নভেলের উপর ভিত্তি করে একটি থ্রিলার, এবং ক্রিকেটের উপর একটি সিরিজ, সো 2টো সিরিজও লিখলাম। সো একটা নতুন গল্প বলার সুজিত দা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলছি আপনি তো একজন এডুকেশন লাইনের লোক, মানে ফিল্মে এলেন কিভাবে? অ্যাকচুয়ালি আমি ইকোনমিক্সে, মানে আমি আমার প্রশিক্ষণ মানে শিক্ষা ইকোনমিক্সে, অর্থনীতি। তো আমি অর্থনীতির ছাত্র ছিলাম প্রেসিডেন্সি কলেজে, সেখান থেকে জেএনইউ যাই, মাস্টার্স করি, এমফিল করি, তারপর পিএইচডি শুরু করেছিলাম। মাঝপথে যেটা ব্যাঙ্গালোর যাই কাজে, তারপর সেখান থেকে মিলান যাই। তো এরকম নানান জায়গায় কাজ করার পর কোনো একদিন মনে হয়েছিল যে গল্প বলতে চাই, গল্প বলার পোকাটা মাথার মধ্যে। তো তখন নাটক করতে শুরু করি। নাটক আমি থ্রু অ্যান্ড থ্রু করতাম, চাকরি ছেড়ে পুরোপুরি নাটক করতে শুরু করি। সেখান থেকে ইভেনচুয়ালি সিনেমা, গল্প বলার মানে দর্শকের সংখ্যা, মানে আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর যে লোভ এবং একটা বড় পরিসরে গল্প বলার যে লোভ, সেই লোভই ফাইনালি আমায় নিয়ে আসে সিনেমায়, ফিল্মে আসে। আচ্ছা মিথিলাদি জেনেভাতে পিএইচডি করছেন, আর কত কি করবেন? আর কত কি করব মানে আমার তো একটা ফুল টাইম জব আছে, আমি একটা ইন্টারন্যাশনাল এনজিও তে কাজ করি, আর সেই সাথে পিএইচডিটা শুরু করেছি, একটা বিয়ে করেছি, আমার একটা বাচ্চা আছে। আম, মাঝে মাঝে অভিনয়টাও করছি, আর গান টান করি বাড়িতে, আর 15 বছর পর শখ করে একদিন নাচলাম, এই তো। আচ্ছা সৃজিত দা, বলছি অনুপমের যে অরিজিনাল যে গানগুলো আমরা শুনি, একটু অন্যরকম প্রশ্ন করার চেষ্টা করছি, যে অরিজিনাল গানগুলো শুনি সেগুলো যখন আপনার হাতে পড়ে, মানে আপনার যে ভিজুয়ালাইজেশনটা সেটা একটু অন্যরকম, মানে সেটা স্পষ্ট বোঝা যায় যে একটা টাচ আছে আপনার। সেক্ষেত্রে আপনার কিছুটা বলা যেতে পারে আপনার লিরিসিস্ট হিসেবে আপনার যে মুন্সিয়ানা, সেটাও একটা টাচ আছে। এই ধারণাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, অনুপমের এরকম অনেক গান আছে যেগুলো অরিজিনাল ফর্ম থেকে আমি একটু অদল বদল করে ব্যবহার করি সিনেমায়, কারণ আমার মনে হয় সেটা থিম্যাটিক্যালি বেশি উপযোগী হবে, এবং কোথাও একটা গিয়ে আমি নিজেও সেখানে কন্ট্রিবিউট করি যে এটা এই শব্দটা এইভাবে বলিস, যদি এই লাইনটা এরকম করে দিস। সো হ্যাঁ, গীতিকার হিসেবে যা অল্প বিস্তর অভিজ্ঞতা আছে সেটা অবভিয়াসলি সেই চেঞ্জ গুলো করতে আমায় হেল্প করে। আর কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার মনে হয় অনুপমের গানের সঙ্গে আমার সম্পর্কটা তো আত্মিক, সেটাকে ওরকম আলাদাভাবে ডিফাইন করা খুব ডিফিকাল্ট। মানে আমি এরকম হয়েছে যে আমার লিখতে লিখতে কোথাও একটা আটকে গেছি বা লেখাটা খুলছে না, তখন আমি অনুপমের গান শুনি, আমার লেখা খুলে যায়। সো হি ইন্সপায়ার্স মি ইন দ্যাট ওয়ে অলসো, মানে সেটা তার গান আমার ছবিতে ব্যবহার হোক চাই না হোক। সো ওর গান আমার খুব কাছের লাগে, মানে আমার ওর অভিব্যক্তি, ওর গান, ওর সঙ্গীত
শৈলী আমার খুব কাছের লাগে। অবভিয়াসলি সেটাকে আমি মডিফাই করি, সেটাকে আমি কাস্টমাইজ করি, কিন্তু যেহেতু যোগাযোগটা আত্মিক, সাংগীতিক যোগাযোগটা আত্মিক, তাই আমার মনে হয় হয়তো আমার অনুপমের কোলাবোরেশন সবসময় খুব স্পেশাল হয়। মানে আজ অব্দি আমরা কোনো অ্যালবাম করেছি, যে অ্যালবামটা ওয়ার্ক করেনি এরকম কোনোদিন হয়নি। মানে দ্যাট ইজ সামথিং যেটা আই এম ভেরি প্রাউড অফ। মানে আমার, এবং সবাই সেটা বলেও যে দের ইজ সামথিং অ্যাবাউট সৃজিত অনুপম জুটি, যে জুটিতে একটা কিছু রান্নায় একটা সেই উপাদান পড়ে, যে উপাদানটা কিন্তু রান্নাটাকে অন্যান্য অন্য মাত্রা দিয়ে মানে অন্য পরিচালকের কাজ এবং আমার সাথে অন্য সঙ্গীত পরিচালকের কাজের থেকে ব্যাপারটাকে আলাদা করে দেয়, একটা অন্য মাত্রা এনে দেয়। লিরিসিস্ট সৃজিত কতটা সিরিয়াস ফিল্ম ডিরেক্টরের মতো সিরিয়াস? আমি লিরিসিস্ট তো সিরিয়াস নই, আমি ফিল্ম ডিরেক্টরও সিরিয়াস নই। আমি সত্যি কথা আপনাকে বলছি যে আমি কিন্তু টোটালি একটা অ্যাক্সিডেন্টাল মানুষ। আমার থেকে অনেক 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 গুণী ফিল্ম মেকার আছে, ভারতবর্ষে তো আছেই, বঙ্গদেশেই আছে, এবং তারা অনেক বেশি গুণী এবং তারা অনেক মানে আমি যে এই পুরো ব্যাপারটা আমি নিজেকে অত সিরিয়াসলি নিই না, না ফিল্ম মেকার হিসেবে নিই, না লিরিসিস্ট হিসেবে নিই, কিছু হিসেবেই নিই না। আমি আই জাস্ট ওয়ান্ট টু হ্যাভ ফান, সহজ কথা। আমি নিজের বিনোদনের জন্য ছবি গল্প বলি বা ছবি বানাই। আমি যখন অটোগ্রাফ বানিয়েছিলাম আই ওয়াজ হ্যাভিং ফান। আমি লাস্ট যে দ্বিতীয় পুরুষ বানালাম সেখানেও আই ওয়াজ হ্যাভিং ফান। সো অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ ফান অ্যান্ড অ্যাজ লং অ্যাজ আই এনজয় হোয়াট আই এম মেকিং, আই এম হ্যাপি। অ্যান্ড আই অলসো হোপ, মানে ফিঙ্গার্স ক্রসড, যে অনেক মানুষের ভালো লাগে, কারণ অনেক মানুষের ভালো লাগলে আমি পরবর্তী গল্প বলার সুযোগটা পাবো। অনেক মানুষের ভালো লাগা উইল ট্রান্সলেট ইনটু প্রফিটস ফর মাই প্রডিউসার, ইট উইল ট্রান্সলেট ইনটু ক্রিটিক্যাল রেকগনিশন বা অ্যাওয়ার্ডস, ন্যাশনাল অ্যাওয়ার্ড হোক, সেটা যাই হোক, ফর মাই প্রডিউসার। এতে যেটা হবে, আমি আমার পরের গল্প বলার সুযোগটা পাবো। কিন্তু আমি একদমই আই হ্যাভ নো ক্লেমস টু বি আ গ্রেট ফিল্ম মেকার অর ডিরেক্টর অর এনিথিং। আর আমার নিজের ছবি সম্বন্ধে প্রচন্ড আলোচনা, অ্যানালিসিস পৌঁছাবো, আই থিঙ্ক ইটস নট মাই জব। মানে একজন ব্যাটসম্যান যখন ব্যাট করতে নামে, সে জাস্ট ব্যাট করার আনন্দেই ব্যাট করে। তার ব্যাটিং কতটা ব্যাকরণ সম্মত, তার মাথার পজিশন কি, তার ব্যাটের ফলো থ্রু কি, সে কত রান করলো কি করলো, সেগুলো ক্রিকেট হিস্টোরিয়ানদের কাজ, সেটা নিয়ে ব্যাটসম্যান কখনো ভাবে না। একইভাবে আমি যখন সিনেমা আমি নিজের আনন্দের জন্য বানাই, আমি সেই সব ছবি বানাতে পছন্দ করি যেগুলো আমি নিজের পয়সা খরচ করে হলে গিয়ে দেখবো বা প্ল্যাটফর্মে দেখবো বা কোথাও একটা দেখবো। তো আমি নিজের টেস্টকে স্যাটিসফাই করে নিজের সিনেমা বানিয়ে মানুষের ভালো লাগাটা আমার একটা বিশাল উপরি পাওনা। তাই জন্য আমি প্রচন্ড ভাবে কৃতজ্ঞ, এবং মানুষের ভালো লাগা আছে বলেই, এত ভালোবাসা পাই বলেই আমি পরের ছবিটা বানাতে পারি। তো এইটুকুই কাজে, আমি সিরিয়াসলি কোনো ব্যাপারেই নিজেকে নিইনি, এবং আমি লিরিসিস্ট, অ্যাক্টর, ফিল্ম মেকার কোনো ব্যাপারেই সিরিয়াস নই। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু আস্ক মি। এখানে নাজিমুল যিনি বাংলাদেশ থেকে বলছেন, সৃজিত দা আপনাকে অনেক ভালো লাগে, আপনি অনেক বড় মাপের একজন ডিরেক্টর হবার পরও খুব খুব সাধারণ একজন খুব সাধারণ মানুষের মতো চলেন। আমি দিদির কাছে আসছি, এতক্ষণ সাধারণ ভাই, সত্যি কথা বলছি, আমি অত্যন্ত সাধারণ সবকিছু। আমি জাস্ট জীবনে একটু আনন্দ পেতে চাই, একটু এন্টারটেইন করতে চাই এবং এন্টারটেইন হতে চাই, এটাই আমার তারা, আর কিছু এর বেশি না। আচ্ছা মিথিলাদি, বলছি সৃজিত দা এতক্ষণ যেটা বললেন এটা কি শুধুই বিনয়? আপনি কি বলবেন? কোনটা? না, এতক্ষণ আমার কিন্তু মনে হয় ও বলেছে যে ও কোনোটাই সিরিয়াসলি করে না, ও সবকিছু ডেফিনেটলি আনন্দ পায় বলে করে। কিন্তু আই থিঙ্ক হি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট হিজ ফিল্মস, হি ইজ ভেরি, ও যেটাই করে, যে কাজটাই করে সেটা সিরিয়াসলি করে। মানে ডেফিনেটলি আনন্দ পায় বলেই করে, বাট সে কাজটা নিয়ে ভীষণ সিরিয়াস। হ্যাঁ বলছি মিথিলাদি ও আপনার বোধহয় কাছে যেটা বলতে চেষ্টা করছে যে আমি খুব প্যাশনেট, মানে কথাটা অ্যাকচুয়ালি সিরিয়াস নয়, যেটা মিথিলা মিন করছে যে খুব প্যাশনেট, সেটা আমি ডেফিনেটলি, মানে আমি প্রচন্ড প্যাশনেটলি যা করার করি। যখনই যা করেছি জীবনে খুব প্যাশনেটলি করেছি, নতবা করিনি। হাফ হার্টেডলি আমি কিছু করি না, করতে বিশ্বাস করি না। কাজেই সেটা সিনেমা হোক, লিরিক্স হোক, যাই হোক, খুব প্যাশনেটলি করি। কিন্তু সেই প্যাশনেটলি করার পেছনে খুব গুরুগম্ভীর
মানে আমি একটা বিশাল কিছু করছি, এটা এটা কিন্তু নয়। ইনফ্যাক্ট আমার একটা সিনেমা আছে উমা, উমাতে একটা ডায়লগও আছে যে বানাচ্ছ তো সিনেমা, ক্যান্সারের ওষুধ তো নয়। সো আমি জানি সমাজের কোন কাজগুলো অ্যাকচুয়ালি খুব জরুরি, আমি জানি সমাজে যাই হোক, একটু সমস্যা হচ্ছে, আটকে গেলাম বোধহয়। হ্যাঁ, ইন্টারনেটে প্রবলেম হচ্ছে। সুজিতদা শোনা যাচ্ছে? সুজিতদা শোনা যাচ্ছে? হোয়াটসঅ্যাপ করে হ্যালো, সুজিতদা শোনা যাচ্ছে? না, কেটে গেছে। না না না, আমি দেখে নিচ্ছি। মিথিলা দি, আপনার কাছে একটা প্রশ্ন রাখি, সুজিতদা এলে আমি নিয়ে নেব। হ্যালো, হ্যাঁ, আপনার কাছে একটা প্রশ্ন রাখি, যে অভিনেত্রী মিথিলা, একজন দেখুন, একজন অভিনেত্রীর জীবনে অবশ্যই নতুন চ্যালেঞ্জ থাকবে, নতুন চ্যালেঞ্জ থাকবে, ক্যারেক্টারের প্রতি একটা লোভ থাকবে, যদি নতুন নতুন ক্যারেক্টার পেলে নিজেকে প্রকাশ করতে পারবেন। পরিচালক সৃজিতকে পেয়ে সেই চাহিদা কি পূরণ হবে মনে হয় আপনার? আমি আমি আসলে পরিচালক সৃজিতের সাথে আমার পরিচয়টা, আম, মানুষ সৃজিতের সাথে যে খুব পরিচয় খুব বেশি দিনের তা নয়, বাট পরিচালক সৃজিতকে আমি এখন মাত্র জানছি, এক্সপ্লোর করছি, আমি ওর গল্পগুলো পড়ি। কিন্তু আমি আগে খুব একটা, মানে আনফর্চুনেটলি আমি খুব একটা ওর কাজ সম্পর্কে জানতাম না, কারণ আম, আমি তো একটা ফুল টাইম ডেভেলপমেন্ট ওয়ার্কার, আমার আরো অনেক কাজ আছে, লেখাপড়া আছে। তো আমি আম, হয়তো ফিল্ম দেখলেও ছবি দেখছি, হয়তো ডিরেক্টরের নাম টা দেখিনি। তো আমি সৃজিত সম্পর্কে অত কিছু জানতাম না, সৃজিত অ্যাজ এ ফিল্ম মেকার। তো আমি এখন মাত্র ওকে জানতে শুরু করেছি, ওর ওর সাথে পরিচয় হওয়ার পরে আমি ওর সব ছবিগুলো দেখেছি। এখনো ওর স্ক্রিপ্ট গুলো খুব মনোযোগ দিয়ে পড়ি, সবগুলো যেগুলো আমার সাথে শেয়ার করে। তো আমি আসলে পরিচালক সৃজিতকে নিয়ে কিছু ভাবার অবকাশ পাইনি, কারণ আহ, আগে মানে আমার সংসারটা মানুষ সৃজিতকে নিয়ে করতে হবে, মানুষ সৃজিতের সাথে আগে বোঝাপড়াটা হোক, তারপরে দেখা যাবে। আচ্ছা, কোনো সৃজিতদা কোনো নতুন স্ক্রিপ্ট করেছেন যেখানে আপনি প্রোটাগনিস্ট? না, সৃজিত আচ্ছা, প্রথমত আমি প্রোটাগনিস্ট না কে সেটা মাথায় রেখে ও স্ক্রিপ্ট লেখে না। ও কখনোই কোন চরিত্র কে করবে বা অ্যাক্টর অ্যাক্ট্রেস কে হবে সেটাও মাথায় নিয়ে স্ক্রিপ্ট লেখে না। ও আগে গল্পটা লেখে, তারপরে লেখার পরে ও ভাবে যে এই চরিত্রটা কে করতে পারে, কে করলে ভালো হবে, এবং সেটা সম্পূর্ণ ওর ডিসিশন। সেখানে মানে যেটা বললাম যে আমি তো মাত্র ওকে পরিচালক সৃজিত হিসেবে জানতে শুরু করেছি, তো সেখানে আমার কোনো বক্তব্যই নেই একেবারেই। আর আর ডেফিনেটলি যেটা বললাম যে ও কোনো কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের মাথায় রেখে হয়তো মোস্ট অফ দ্য টাইম হয়তো ও ওর গল্পগুলো লেখে না। ও গল্প মানে সোফার আমি এখন পর্যন্ত যতগুলো গল্প পড়েছি, আম, আমি শুধু গল্প হিসেবে গল্পগুলো পড়েছি, আমি জানার চেষ্টাও করিনি যে চরিত্রগুলো কে প্লে করবে। সেটাও তো ডিরেক্টরের দায়িত্ব, ওটা আমার ডিপার্টমেন্ট না। বলছি দিদি, আপনি আপু নামটা শুনলে বেশি পছন্দ খুশি হবেন নাকি দিদি? আপু না দিদি, সেম? আপু তো আমি, আমার দুটোর মানে একই। তো বাংলাদেশে আপুটাই যেহেতু সবাই বলে, ওটা তো শুনে আমি অভ্যস্ত। আমার দিদি শুনতেও খুব ভালো লাগে, ইনফ্যাক্ট বাংলাদেশেও আমাকে অনেকে দিদি ডাকে। তো আমার দুটো শুনতেই ভালো লাগে। আচ্ছা বলছি, আপনার অভিনয় জগতে আসা কিভাবে, রাস্তাটা কি ছিল? আচ্ছা, আমি আম, ছোটবেলায় আমি থিয়েটার করতাম। পিপলস থিয়েটার, লোকনাট্য দল নামে একটি খুব পপুলার থিয়েটার আছে বাংলাদেশে। লোকনাট্য দলে আমি খুব ছোটবেলা থেকে, আমি তখন স্কুলে পড়ি, ক্লাস থ্রিতে পড়ি, হয়তো 3-4-এ পড়ি, তখন থেকে আমি অভিনয় শুরু করি। সেটা হচ্ছে আমি মঞ্চে নাটক করতাম তখন। তারপরে যেটা হয় যে এসএসসি এইচএসসি, মানে আমি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পরীক্ষার সময় টুক আ ব্রেক, তখন লেখাপড়ার চাপের কারণে হয়নি। তারপরে ইউনিভার্সিটিতে যখন আমি পড়ি, আই গেস হ্যাঁ, তখন 2006-এ আমি প্রথম টেলিভিশনে অভিনয় করতে শুরু করি। আর বাংলাদেশে টেলিভিশন খুব পপুলার একটা মিডিয়া। বাংলাদেশের টেলিফিল্ম গুলো আমি জানি যে ওগুলো কিন্তু আম, ওই বাংলায়ও খুব পপুলার, অনেকেই দেখে। তো এই পর্যন্ত আমার ধারণা আমি 100-র উপরে টেলিফিল্ম করেছি। আম, তো অভিনয়টা আসলে যেটা বললাম যে একেবারে ছোটবেলা থেকেই শুরু হয়েছে।
আমি কি একটু সৃজিতকে কানেক্ট করার চেষ্টা করব? হ্যাঁ, একটু চেষ্টা করুন, আমিও চেষ্টা করছি। সবই চলছে, ওনাকে বলেছি। ওকে। ট্রাই করছেন উনি ট্রাই করছেন। ওর বন্ধুরা একটু ওয়াইফাইটা প্রবলেম। প্রসেসিং এ আছেন, চেষ্টা করছেন উনি। বলছেন চাকা ঘুরেই যাচ্ছে। দিদি, মানে আপনার বাড়িতে বাবা মা অভিনয়ে আসা সেই সময়কার কথা একটু বলুন। আমার বাড়িতে আমার বাবা মা আছে, আমরা 4 ভাই বোন। আমি সবার বড়। আম, আমি আমার বাবা মার সাথেই থাকি, বাড়িতে বাবা মা আছে, আমার ছোট ভাই বোনরা আছে। আম, শুধু আমার এক বোন আমার সাথে থাকে না, ও ওর বাড়িতে থাকে, ওর বিয়ে হয়ে গেছে, ওর ছোট একটা বাচ্চা আছে। তো ওইটাই আমার পরিবার। আর আমি আম, ছোটবেলা থেকে আসলে আমার মায়ের উৎসাহে এই যে অভিনয় করা বা নাচ করা, গান করা ছোট থেকে, সেই সবকিছুই আমার মা আমাকে বলতে গেলে ঘাড়ে ধরে করিয়েছে, ঘাড় ধরে করতেই হবে লেখাপড়ার পাশাপাশি। আম, আমি ছোটবেলায় নাচ শিখেছি, গান শিখেছি, আমি ছবি আঁকার ক্লাসে যেতাম, থিয়েটার করতাম। সবকিছু একসাথে করাটা আমার জন্য বাধ্যতামূলক ছিল। তো আম, সেটা আর কি সবকিছু বড় হয়ে আর প্রফেশনালি পার্সিউ করা হয়নি। আম, আবার মা এটাও শিখিয়েছে যে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি করতে হবে। সো সামহাউ ডেভেলপমেন্ট সেক্টরে অনেক বছর ধরে আমি কাজ করছি। প্রায় 12 বছর হয়ে গেছে। সৃজিত দা এসে গেছেন অলরেডি, একটু দেরি হলো। বলছি হয়েছে। সৃজিত দা, হ্যাঁ, বলছি কলকাতার প্রোটাগনিস্ট, এত বলছি খারাপ। বলছি মিথিলা বলছি মিথিলা দিকে প্রোটাগনিস্ট করে কোনো ক্যারেক্টার আনার ইচ্ছা আছে ভবিষ্যতে? না, সেভাবে তো কোনো আলাদা কোনো পরিকল্পনা নেই। মানে আমার অ্যাকচুয়ালি মিথিলা বলার কোনো অভিনেতা অভিনেত্রীকে আলাদা করে মাথায় রেখে কোনো স্ক্রিপ্ট কোনোদিন আমি লিখিনি। স্ক্রিপ্ট লেখার পর বরং চরিত্রগুলো মুখের সামনে যখন জ্যান্ত হয়ে উঠেছে, তার সাথে মিলিয়ে দেখেছি যে আমার চারিপাশে কারা আছে, বা অভিনয় জগতে বা নতুন বা যাই হোক, কিন্তু ফার্স্টে তো আমার লেখা চরিত্রগুলোকে আমার চোখের সামনে জ্যান্ত হয়ে রক্ত মাংসের হয়ে উঠতে হবে। সেইটা হওয়ার পর আই ডু দ্য, সো ইটস নট দ্য আদার ওয়ে রাউন্ড। আর মিথিলার আমি ক্ষেত্রে exactly এটাই বলেছি। I already answered. মিথিলার কিছু কাজ আমি দেখেছি। আই থিঙ্ক শি ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস। আমার মিথিলার অভিনয় ভাল লাগে। আচ্ছা, মানে 71 আমার স্ত্রী দেখেছেন? বলে বলছি। হ্যাঁ, 71 দেখেছি এবং সেটাই বলছি যে স্ত্রী বলে বলছি না, আমার মিথিলার অভিনয় খুবই ভালো লাগে। মানে আই থিঙ্ক শি ইজ এ ন্যাচারাল। খুব একটা অভিনয় করছি মনে হয় না। সো আই উইল ডেফিনেটলি লাইক টু ওয়ার্ক উইথ হার বিকজ আই লাইক ওয়ার্কিং উইথ সাচ অ্যাক্টার্স। মানে যারা একটু, মানে যাদের অভিনয়ের মধ্যে একটা খুব স্বাভাবিক স্বতঃস্ফূর্ত ব্যাপার থাকে। বাট অবভিয়াসলি সব রোলে তো মিথিলাকে মানাবে না। তো সেরকম কিছু চরিত্র যদি আমার চোখের সামনে বাস্তব বা রক্তমাংসের জ্যান্ত হয়ে ওঠে আমার কোনো চিত্রনাট্য থেকে, ডেফিনেটলি আমি মিথিলার কে কাস্ট করার কথা ভাববো। মানে শুধু আমি ভাবলেও তো আমি যে মিথিলার, অভিনয়টা করতে পারি সেটা আমি এই মানে প্রথম আমি শুনলাম। চিত্রনাট্য দেবো, মিথিলা পড়বে, পছন্দ হবে, এই মানে দুটোই, ইট ওয়ার্কস বোথ ওয়েজ। একটু হালকা চালে কিছু কথা আলোচনা করি এখানে। কোনো 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 নিশ্চয়ই। বিষয় নিজেদের মধ্যে কোনো দ্বিমত হয়, আর দ্বিমত হওয়ার পর ধরুন শেষ পর্যন্ত যেতে কে? দেখুন, ম্যাক্সিমাম সময় দ্বিমত হয়। মানে হ্যাঁ, মানে দ্বিমতটাই আর কিন্তু যেতে রুল। আমি আগেই বলেছি। না হ্যাঁ, না, দ্বিমতটাই রুল। মানে আহ, উম, মানে এক্সেপশনটা হলো যে আমরা কোনো একটা ব্যাপারে একমত হই, বা আমার মনে হয় হ্যাঁ তুমি যেটা বলছো এটা ঠিক। তো জেনারেলি our biggest strength is that we differ, and we differ, which is why things are very interesting. মানে আমরা কেউ বোর হয়ে যাই না। কারণ ভাবুন তো, একটা দুটো মানুষ যারা প্রত্যেকটা ব্যাপারে একমত হয়, তাদের জীবনটা কেমন বোরিং হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, কোনো বিরোধ নেই, কোনো কিছু তর্ক নেই, কোনো ঝগড়া করার নেই, কোনো মানে দের ইজ নো স্কোপ ফর এনি ডায়ালগ।
তো কনফ্লিক্ট আই থিঙ্ক ইজ আ ভেরি গুড থিং। ইটস গুড ফর আ স্ক্রিপ্ট, ইটস গুড ফর লাইফ। অ্যান্ড আমার মনে হয় যে সেক্ষেত্রে দ্বিমতটাই ভালো জিনিস, এবং দ্বিমতে ইভেনচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টেলমেট হয়, কারণ আমরা দুজনেই খুব স্টাবার্ন। সো ফাইনালি ব্যাপারটা গিয়ে দাঁড়ায় যে তোমার লজিকটা কোনো লজিক না, আর সেটা দুজনেই দুপক্ষকে বলে, এবং অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে মানে কোনো একটা লজিক তো ঠিক, দুটো লজিক তো একসাথে ঠিক বা ভুল হতে না পারে হতে পারে না। কাজেই কোনটা ঠিক সেইটা মানে জানি না, মানে আমার জেনারেলি মনে হয় না আমার আমি বলি একটু আমরা বেশি ঠিক থাকে। দুজনেই স্টাবার্ন। হ্যাঁ আমি একটু বলি, আমরা দুজনেই স্টাবার্ন, ঠিক আছে, কিন্তু আমার মনটা একটু নরম। আর সৃজিত হচ্ছে যে ওর তো মানে একটু কম্পিটিটিভ, ও ইন্ডাস্ট্রি ফার্স্ট বয়, সবাই ওকে বলে। তো ওর একটু জিততে ভালো লাগে, তো আমি ওকে সেই ভালো লাগাটা, আমি তো ওকে ভালোবাসি, তো ওই ভালো লাগাটা আমি ওকে পেতে দেই। তো সেই জন্য আর আমার মনটাও নরম বললাম, সেই জন্য আমি ওকে জিততে দেই। আচ্ছা এবার ধরুন আমি একটা বিষয় দিচ্ছি, কলকাতার বিরিয়ানি না ঢাকাই বিরিয়ানি, মানে এই নিয়ে দ্বিমত হতে পারে কি? ঢাকা, ঢাকা, ঢাকা। এটা নিয়ে দ্বিমত নেই, আমি জানি। সুজিত দা শুনতে পাচ্ছেন? সৃজিত আবার, আবার ওর নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেল। সুজিত দা শুনতে পাচ্ছেন? আমাদের সারাক্ষণ দ্বিমত হয়, এবং আমাদের এই এই যে সামান্য বিষয়টা ইন্টারনেটের প্রবলেম হলেও ও বলে ঢাকার ইন্টারনেট বেশি খারাপ, আমি বলি কলকাতার ইন্টারনেট বেশি খারাপ। তো এখন প্রমাণ হয়ে যাচ্ছে কোথাকার ইন্টারনেট বেশি খারাপ। দেখি আবার সুজিতদার কোনো কিছু সমস্যা হয়তো হচ্ছে। দিদি আমিও তো কলকাতায় বসে আছি দিদি, আমার তো ইন্টারনেট ঠিক আছে। ও তাহলে লেক গার্ডেন্সে ইন্টারনেটটা খারাপ। লেক গার্ডেন্সের ইন্টারনেট খারাপ। যাই হোক সৃজিতদা আবার বেরিয়ে গেছেন, আবার ইন করবেন অবশ্যই। আহ, দ্বিমত হওয়ার প্রশ্ন আসছিল। আচ্ছা লকডাউনে একদিনের জন্য যদি নির্বাসন দেয়া হয়, কোথায় যেতে চাইবেন? লকডাউনের কথা আমাকে বলছি না, এখন এমনি আমাকে সময়, এখন হ্যাঁ যদি নির্বাচন দেয়া হোক, পুরস্কার কলকাতায়, দেয়া হোক, কলকাতায়। মানে হ্যাঁ আমি জাস্ট আমি ওই লেক গার্ডেন্সে যেতে চাইবো এখন। আচ্ছা বলছি সে আমাকে শাস্তি ভবিষ্যৎ, দিয়ে পাঠাক আর আমাকে পুরস্কৃত করে পাঠাক, আই ডোন্ট মাইন্ড। আচ্ছা ভবিষ্যতে কি কলকাতায় পাকাপাকি ভাবে চলে আসবেন এমন কোনো পরিকল্পনা আছে? সেরকমই পরিকল্পনা ছিল, কিন্তু এখন তো কোনো পরিকল্পনাই আর কাজ করছে না। তো দেখা যাক। আম, হ্যাঁ এটা ঠিক, আমরা দুজনে বিয়ে যেহেতু করেছে এক ছাদের নিচে তো থাকতেই হবে। তো আমরা ওই যে কোনো কিছুতেই আমাদের মানে যেটা বললাম যে সহজেই এগ্রি করি না, তো এটা নিয়েও আমাদের প্রচন্ড নেগোসিয়েশন হয়েছিল, যে আমি ওকে বলেছি তুমি ঢাকায় এসে থাকো, ও আমাকে বলেছে তুমি কলকাতায় এসে থাকো। তো এরকম করে টোরে শেষ পর্যন্ত যেটা হয় আমি ওকে জিততে দেই। তো আমি ডিসাইড করেছি যে হ্যাঁ আমি কলকাতায় মুভ ইন করবো। মানে তুমি প্রথমে ঠিক করেছিলে সৃজিতদাকে ছিনিয়ে নিয়ে ঢাকায় চলে যাবে? ছিনিয়ে কার কাছ থেকে ছিনিয়ে নিব? না না সেরকম নয়। এটা বললাম যে এখানে আমাদের নেগোসিয়েশন হয়েছিল যে কে কোথায় থাকবে। তো আমি ওকে বলেছিলাম তুমি ঢাকায় থাকো, আর ও বলেছে তুমি কলকাতায় এসো। স্বাভাবিক না, আমার লাইফ, আমার প্রফেশন, এভরিথিং এখানে, আর ওর কাজ, ওর ওর লাইফ পুরোটাই ওখানে। তো তারপরে যেটা হয় যে আমি ওকে জিততে দেই, তো পরে আমি মেনে নিলাম যে ঠিক আছে তুমি কলকাতায় আসবে। লকডাউন, না, কিন্তু জিততে দেওয়ার পেছনে হ্যাঁ একটা জিনিস যেটা ও মিস করতে বলছে না, সেটা হচ্ছে যে লজিক। মানে আমার লজিকটা খুব সিম্পল ছিল, যে তুমি রিমোট লোকেশন থেকে কাজ করতে পারো, কারণ তোমার কাজ ল্যাপটপ থেকেও হতে পারে, ইউ ক্যান ওয়ার্ক ফ্রম হোম। কিন্তু আমার ম্যাক্সিমাম শুটিং এর কাজ কিন্তু কলকাতাতেই করতে হবে, বা কলকাতার পোস্ট প্রোডাকশন বা বম্বে পোস্ট প্রোডাকশনের স্টুডিও, বা বম্বে বা কলকাতা বা ভারতবর্ষের নানান লোকেশনেই করতে হবে।
সো এটার পেছনে কিন্তু একটা লজিক ছিল, মানে এমনি এমনি ব্যাপারটা এরকম ভাবে সেটেলড হয়। লজিক আমারটাও বেশ স্ট্রং ছিল, কিন্তু ওই যে আমি তোমাকে জিততে দিই, আমার আচ্ছা, মন আমি নরম। যেটা বলছিলাম যে যে সময় এখানে আউট আমি হয়ে গেল। একজনের দেখছি, কমেন্ট আমি দেখছি, হ্যাঁ, সে এই নাম হলো কপিরাইট ভিডিওস। কপিরাইট ভিডিওস উনি বলছেন যে মিথিলা আপু, আপনি আমার প্রথম ক্রাশ, আমি আপনাকে অনেক ভালোবাসি, যদিও আপনি আমার থেকে অনেক বড়, তবু এটা কোনো ব্যাপার না, কারণ কবি বলেছেন যদি প্রেম করো বড় আপুর সাথেই করো, কারণ শাসনও পাবে আর ভালোবাসাও পাবে। ও তো আমার মনে হয় আমার মনে হয় যে কপিরাইট ভিডিওসকে তুমি যদি দু চার কথা বলো ওর কিন্তু ভালো লাগবে। না, হ্যাঁ, আমি অবশ্যই, হ্যাঁ, কিছু আম, ওর ইমোশনটা আমি বুঝতে পারছি, এবং ওর যে বড় আপু নিয়ে ওর যে যুক্তিটা, সেটা খুব একটা খারাপ যুক্তি নয়, ঠিক আছে। তো এখন তো মিথিলা আপু তো বুকড হয়ে গেছে, কিছু করার নেই এখন। অন্য কোনো আপু যদি হুম। থাকে, ও এক্সপ্লোর করতে পারে। মানে আপুতেই কপিরাইট থাক, আপনার আপুতেই কপিরাইট। এখানে একটা ছোট জিজ্ঞাসা আছে আমার পক্ষ থেকে। হ্যাঁ, আহ, যদি ভূতের রাজা বর দেয় কি চাইবেন? ভূতের রাজা তো মিথিলার বর দিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে ভূতের রাজা যদি বউ দেন তাহলে কিরকম হ্যাঁ। হবে ব্যাপারটা? ভূতের রাজা তো ভূতের রাজা বর কটা বর অলরেডি দিয়েছিল? 3টা না? তিনটা। আচ্ছা, just তোমার check এই করে। অ্যাম্বিশনের কথা আমি ভূতের রাজার কাছে পৌঁছে দেবো, আর ভূতের রাজাকে এইটাই বলবো যে আপনি সাজগঞ্জ শুধু বর দিয়ে গেলেন, এবার যদি একটু বউ দেন মাঝে মধ্যে বউ তো তাহলে দিল তো তোমাকে, শেষ পর্যন্ত তো বউ ছেলেদের দিল একটু, তোমাকে। সেটাও অবশ্য ঠিক, হ্যাঁ, can't really argue with that. তো আর কিছু চাই না আমরা ভূতের রাজার কাছে, বর বউ ডান। এই রে, আবার কেটে গেল। আবার কেটে গেল। লকডাউনে সিঙ্গার ডান্সার হিসেবে নিজেকে আবিষ্কার করলে মিথিলা? আমি লকডাউনে আবিষ্কার করিনি, নাচ আর গান ছোটবেলা থেকেই শিখেছি। গানটা বেশ অনেকদিন করেছিও, ইনফ্যাক্ট কিছুদিন আগ পর্যন্তও করেছি। কিন্তু হ্যাঁ, ফুল টাইম প্রফেশনালি কখনো নেইনি। আম, আর নাচটা একেবারেই আমার প্যাশনের জায়গা থেকে, আহ, সেটাও কলেজে ইউনিভার্সিটিতে রেগুলার করতাম। তারপরে যেটা হয় যে অনেকগুলো জিনিস তো আর পার্সিউ করা যায় না লাইফে, প্রায়োরিটাইজ করতে হয়। তো লকডাউনে যেটা হলো যে আমি সময় পেলাম, সুযোগ পেলাম, যেটা ইউজুয়ালি পাই না, আম, একটু একটু গান করার, একটু নাচ করার, তো সেই জন্য করা। আচ্ছা, যেটা বলছি কলকাতার বিরিয়ানি না ঢাকার বিরিয়ানি? ঢাকা। কলকাতায় কলকাতায় বিরিয়ানি হয়? কি বলে? কলকাতার বিড়ি আমি শুনতে পাচ্ছি না। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। আমি বিড়ির কি, কলকাতার বিড়ি? বিরিয়ানি। বিরিয়ানি কলকাতার বিরিয়ানি, ও হো সরি কলকাতার বিরিয়ানি। কলকাতায় হ্যাঁ, বিরিয়ানি কি হয় না কোশ্চেনটা? তো। বলছি কলকাতার বিরিয়ানি না ঢাকার বিরিয়ানি? কলকাতার বিরিয়ানি না ঢাকা? ঢাকায় বিরিয়ানি হয়। ঢাকায় মোরগ পোলাও হয়, আর কাচ্চি বলে একটা জিনিস হয়, ওটাকে ঠিক বিরিয়ানি বলা যায় না। বিরিয়ানি একটা বিরিয়ানি পৃথিবীর একটা ঢাকায় জায়গায় হয় হয় যেটা নাম হচ্ছে কলকাতা। না, বিরিয়ানি এবং ঢাকায় হয়। কলকাতায় যে কলকাতায় হয় যেটা হয় কিভাবে, ওটা বিরিয়ানি কলকাতার ফ্যামিলিতেই করে। বিরিয়ানিটা হলো আসে ওয়াজিদ আলী শাহের কাছ থেকে। এবার কোনো একজন নবাব, তিনি তার সঙ্গে বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে কলকাতায় আসেন, মেটিয়াবুরুজে সেটেল করেন, ওয়াজেদ এবং আলী শাহ। মেটিয়াবুরুজে সেটেল করার পর তিনি সেখানে একটা ছোট্ট সাম্রাজ্য গড়ে তোলেন, মিনি লখনৌর মতো আর কি। এবং সেখান থেকে যে বিরিয়ানিটা বেরোয়, অ্যাকচুয়ালি আওয়াধি বিরিয়ানি, অ্যাকচুয়াল নবাব, মানে নবাবি স্টাইলের যে বিরিয়ানি, সেইটার তারপর সাথে যেটা হয়েছে,
পরের গল্পটা আমি বলি, হ্যাঁ। তারপরে যেটা হলো যে সে ওখানে যে সাম্রাজ্য করলো, তারপর সাম্রাজ্য চলে গেল, এক সময় নবাবের এই যে নবাবের পতন হলো, তারপর যেটা হলো যে সবাই ভুলে গেল। তারপরে ওরা যেটা বানাচ্ছে, ওরা ভাবছে বলছে বিরিয়ানি, কিন্তু এটা হচ্ছে না বিরিয়ানি, কারণ ওরা ভালো হয়, ভালো হয় ভুনা গোশত ভালো হয়। ঢাকায় যেটা ভালো হয় সেটা হলো ঢাকায় বিরিয়ানি ডিফারেন্ট ফর্মস, বিরিয়ানির বিভিন্ন ধরনের রেসিপি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, তেহারি বিরিয়ানি, যত ধরনের ভ্যারাইটি ঢাকায় পাওয়া যায় সেটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। যত তাড়াতাড়ি আমরা এটা মেনে নেব তত মঙ্গল। এই বিষয়ে কিন্তু আমি আমার মন নরম করতে পারছি না। বিরিয়ানি নিয়ে নো কম্প্রোমাইজ, বিরিয়ানি নিয়ে নো কম্প্রোমাইজ। আমি পুরো রেফারির ভূমিকা ছিলাম এখানে। নেটওয়ার্কে আবার সমস্যা হচ্ছে বন্ধুরা। আচ্ছা, ঢাকার রিক্সা আর কলকাতার হলুদ ট্যাক্সি, কলকাতার হলুদ ট্যাক্সি চড়েছেন? হ্যাঁ, চড়েছি। হ্যাঁ, সৃজিত দা বলছি, এর পরের বিষয়টা হচ্ছে ঢাকার রিক্সা, কলকাতার হলুদ ট্যাক্সি। রিক্সা, ঢাকার রিক্সা। এইটা আমি ঢাকার রিক্সাকে ফেভার করব। কলকাতার হলুদ ট্যাক্সি ঠিক আছে, নিজস্ব একটা চার্ম আছে, কিন্তু দেখুন আমি খুব পক্ষপাত একদমই দুষ্ট নই, যেটা সত্যি সেটা সত্যি। আমিও যেটা সত্যি সেটা সত্যি। কলকাতা রিক্সা বিরিয়ানি, যে কোনো ফর্ম অফ বিরিয়ানি, যে কোনো ফর্ম অফ ইলিশ, যে কোনো ফর্ম অফ রিক্সা ঢাকার। বিরিয়ানি ঢাকাকে 12 গোল, জাস্ট কোন তুলনা। আচ্ছা, ঢাকার জ্যাম নিয়ে বলতে হলে কি বলবে? ওখানেও ঢাকা ফার্স্ট। না, বলছি ওখানেও ঢাকা ফার্স্ট। ডেফিনেটলি এটা নিয়ে দ্বিমত হওয়ার কোনো জায়গা নেই, ডেফিনেটলি। দুজনের সেন্স অফ হিউমার নিয়ে যদি বলি, সৃজিত দা আপনি মিথিলাদির সেন্স অফ হিউমার নিয়ে কি বলবেন? খুবই ভালো, ওর সেন্স অফ হিউমার এবং সেন্স অফ হিউমার দুটোই খুব ভালো। ইনফ্যাক্ট পরেরটার জন্য আমাকে একটু ভুগতে হয়, কিন্তু এনজয়। দিদি তুমি সেন্স অফ হিউমারটা নিয়েই বলো। হ্যাঁ, পরেরটা তোমাকে জিজ্ঞেস করেনি, যে প্রশ্ন করেছে সেটা নিয়ে বলো। এটা নিয়ে আরেকটা 2-3 লাইন বলো। ওর সেন্স অফ হিউমার অ্যাকচুয়ালি খুব ভালো। আমি মানে দেখেছি আমার 10টা যদি আমি যোগ বলি, তার মধ্যে আমায় 6টার বেশি কখনোই এক্সপ্লেন করতে হয় না। সো আই থিংক দ্যাটস কোয়াইট হাই। কি মিথ্যুক, লায়ার। সৃজিতের মানে আমি তো বুঝতে পারি ওর হয়তো একটু বয়স হচ্ছে, প্রসেসর একটু স্লো হয়ে গেছে, মাঝে মাঝে আমার হিউমার গুলো ধরতে পারে না, সেটা হয় মাঝে মাঝে। বাট ইন জেনারেল ওর সেন্স অফ হিউমার ভালো না হলে আমি ওকে বিয়েই করতাম না। তো সেই জন্য বলছি যে হ্যাঁ, না, সেন্স অফ হিউমারটা মোটামুটি আছে। ওই আমারও মোটামুটি 5-6বারের বেশি অ্যাটেম্প নিতে হয় না ওকে হিউমার বোঝানোর, কারণ ওর প্রসেসর স্লো হয়ে গেছে, এটা ওর দোষ না। আবার কপি করছে, বুঝছো তো? আমি একটা কথা বললাম, অরিজিনাল কিছু না বলে সেম জিনিসটা কপি করলে। যাই হোক, হ্যাঁ। আচ্ছা, বলছি দু দেশের বাংলা ভাষার অ্যাকসেন্ট নিয়ে কোনো তর্ক বিতর্ক হয়েছে আগে? অ্যাকসেন্ট নিয়ে তর্ক বিতর্ক হয়নি। তার একটা খুব বড় কারণ হলো যে, যেহেতু এর আগে আমি কাজ করেছি বাংলাদেশের অভিনেত্রীদের সঙ্গে এবং তাদের অ্যাকসেন্ট নিয়ে আমি মোটামুটি অবগত, তারা আমাকে অ্যাকসেন্ট নিয়ে অনেক কিছু বলেছিল। এবং বিশেষ করে বাংলা সিনেমা এবং টেলিভিশনে যে বাঙালটা বলা হয় সেটা কেন ভুল এবং সেটা কেন ইনকনসিস্টেন্ট, ভুলের থেকে বেশি ইনকনসিস্টেন্ট, সেই ব্যাপারে আমার একটা সম্যক ধারণা ছিল। সো এই ব্যাপারে খুব একটা আমাদের তর্কাতর্কি বা মতবিরোধের অবকাশ নেই। তবে আমি যদি বলি যে দুটো বাংলার মধ্যে মানে যেটাকে বাঙাল বলা হয়, ওটা তো আমার জন্য বাঙাল বাঙাল বলে যে কিছু হয় সেটা আমি অনেক পরে এসে জেনেছি। আমার জন্য ওটা বাংলা ভাষাই। তো আমি যেরকম আমার ভাষাটা, আবার ওর ওই বাংলার ভাষাটাও আমি আমার মনে হয় মোটামুটি ভালোই বলতে পারি। তবে সৃজিত এখনো আমার ভাষাটা খুব একটা ভালো রপ্ত করতে পারেনি, ওর ভীষণ কষ্ট হয়। মাঝে মাঝে আয়রা ওকে ভুল ধরিয়ে দেয়।
একদমই নয়, এটা অত্যন্ত ভুল ধারণা। আমি শো অফটা কম করি, তাই জন্য প্রয়োজন ছাড়া আমি ওই ভাষার কথা বলি না। যদি আমার বাড়িতে আমার মামারা, আমার মারা, ইভেন আমার বাবার দিকেও সবাই ওই ভাষাতেই কথা বলে এখনো, আজও। এবং আমি ওই ভাষাটা শুনেই বড় হয়েছি। ছোটবেলায় আমার কানে অ্যাকচুয়ালি বাংলা ভাষা বলতে আগে বাঙাল ভাষাটা ঢুকেছে, তারপর যে ভাষাটায় আমরা এখন আধুনিক শহুরে বাংলা ভাষা, যেটা এখানকার কথা বলি আমরা, সেইটা ঢুকেছে। সো বাঙাল ভাষাটা আমি প্রথম শুনি, ওটা আমার এমনিতেই রক্তে আছে এবং ওটা আমি ভালোই বলি। তো অকারণে শো অফ করাটা পছন্দ করি না। কারণ দেখো, আমি যেই দেশের বা যেই শহরের মানুষ, সেই শহরের অ্যাকসেন্টেই কথা বলতে প্রেফার করি। আচ্ছা, সৃজিত, তোমার 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 বাংলাদেশের অরিজিন কোথায় ছিল? আমার বাবার দিক আউটশাহী গ্রাম, বিক্রমপুরে, যেখানে আমি ইনফ্যাক্ট গেছিলামও মিথিলার সঙ্গে। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট রোড ট্রিপ, ভেরি 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 টাচিং অ্যান্ড ভেরি মেমোরেবল। আমরা সবাই মিলে গেছিলাম, ইনফ্যাক্ট আজকেই সেটার একটা ভিডিও দেখছিলাম। কি যেন, মাওয়া না জায়গাটার নাম? হ্যাঁ, আমরা বিক্রমপুরে গিয়েছিলাম, ওর আম, আদি বাড়ি। বিক্রমপুর হয়ে মাওয়ায় ফাইনালি গেছিলাম। তারপরে আমরা পদ্মা থেকে মাওয়া ঘাটে গিয়েছিলাম, পদ্মার পাড়ে। সেখানে আমরা ইলিশ খেয়েছি পদ্মার পাড়ে। সেদিন সেদিন একটা ঝড়ের দিন ছিল। আম, প্রচন্ড ঢেউ ছিল পদ্মায়। ইট ওয়াজ এ বিউটিফুল এক্সপিরিয়েন্স। খুব খুব ভালো একটা মেমোরেবল ডে ছিল। তো ওই বিক্রমপুরে আউটশাহী গ্রাম আমার বাবার দিকে আদি বাড়ি। আমার মায়ের দিকে আদি বাড়ি ময়মনসিংহ, মানে ময়মনসিংহের মইমুদ্দিয়া। মইমুদ্দিয়া তো মুমুদ্দিয়া। মইমুদ্দিয়া মুমুদ্দিয়া sorry, মুমুদ্দিয়া গ্রাম। যে গ্রামটা অ্যাকচুয়ালি মানে এখন আমরা লোকেট করতে পারিনি। ওটা আমাদের নেক্সট টু ডু লিস্টে আছে, ওই গ্রামটা লোকেট করে ওখানে যাওয়া। দুজনের মধ্যে কে বেশি হাসাতে পারে? এখন আমায় হাসাতে হলে অনেক চেষ্টা করতে হয়। মিথিলা অনেক ন্যাচারাল সেই ব্যাপারে, মানে মিথিলা জাস্ট, শি ইজ জাস্ট হারসেলফ। একটু যদি ওকে অবজার্ভ করা হয়, এমনি খুব স্বতঃস্ফূর্ত ভাবে হাসি পাবে। সো ওকে অতটা এফর্ট দিতে হয় না। আমাকে তুমি কি জোকার বলতে চাচ্ছ? না না, আমি মানুষের আমি মুখে হাসি আমি কাউকে হাসানোর জন্য কোনো এফর্ট দিই না। সৃজিত দেয় এফর্ট মানুষকে হাসানোর জন্য, এটা ঠিক। আমার একটু but আমার মধ্যে একটা গাম্ভীর্য আছে। আমার এই পাকা দাড়ির জন্য হোক, যে কারোর জন্য হোক, আমায় দেখলে মানুষ জেনারেলি খুব গম্ভীর ভাবে, খুব সিরিয়াস হবে। মিথিলার মধ্যেই একটা একটা না, আমি ক্লাউন বলছি না, কিন্তু মিথিলার মধ্যে একটা মজা আছে। মানে মিথিলা খুব মজার মানুষ। আচ্ছা, দুজনের মধ্যে কি 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 বিষয় নিয়ে, কোন কমন ঠিক আছে। বিষয়গুলো নিয়ে বারবার ঝগড়া হয়? লম্বা লিস্ট? সেটা কি এতক্ষণ হয়নি? বুঝতে পারছি, সেটা যদি একটু টিক মার্ক করে দেওয়া হয় দর্শকদের বুঝতে সুবিধা হবে। না, বেশিরভাগ সময় ব্যাপারটা আমি সব বলছি, বিষয় নিয়ে। বাংলা ভাষার অ্যাকসেন্ট, বিরিয়ানি, ক্রিকেটটা যেহেতু নো কন্টেস্ট, ওটা নিয়ে খুব একটা হয় না প্রবলেম, বাট আদারওয়াইজ এই টুকটাক লেগে থাকে আর কি। মানে সীমান্তে গোলাগুলির মতো আর কি, বিএসএফ বিডিআর এর মতো আর কি, লেগেই থাকে। সীমান্তে একটা গোলা থাকে। না, এবং বিডিআর এর মনটা নরম। আমাদের যেটা হয়, ওপার বাংলার মানুষ অনেক পোর খাওয়া মানুষ। আম, তো সেই কারণে এদের মনটা খুব নরম হয়, সবসময় বিএসএফ এর কাছে পরাজিত হয়ে যায়। বিডিআর এর মনটা নরম, বুলেট গুলো শক্ত। সো উইচ ইজ ওয়াই তো কোনো লাভ হয় না। আচ্ছা, এমন তো হয়েছে ধরুন এয়ারপোর্টে খুব চেকিং এর জায়গাটা, বিএসএফ বিডিআর মানে দুজনের চেকিং এর মধ্যে কার বেশি কড়াকড়ি সেটা নিয়েও তো ঝগড়া হয়। দেখেছো কত নরম মন আমাদের বিডিআর। খুব ইন্টারেস্টিং গল্প বলি, যে আমায় কিন্তু অনেক সময় বিশাল লাইন থাকলেও লাইনে খুব একটা দাঁড়াতে হয় না, কারণ জামাই আদর বলতে যেটা হয় সেটা কিন্তু আমি বহুবার এয়ারপোর্টে পেয়েছি। আরে আপনি তো বাংলাদেশের জামাই বলে নিয়ে এসে ডেকে গিয়ে একেবারে তাড়াতাড়ি করে ইমিগ্রেশন করে বার করে দিয়েছে। তো এই 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 ভালোবাসাই আপনার, আমার মনে হয় বাংলাদেশ বোধহয় সবচেয়ে অতিথি পরায়ণ দেশ। মানে আমি যে কটা দেশে গেছি, মানে দে আর ভেরি ওয়ার্ম।
ভেরি হসপিটেবল। আর কোথাও খেতে গেলে, দাওয়াতে গেলে এত খাবার, মানে এটা অমানসিক, মানে সম্ভব না। মানে আমরা 2-3টা মানে পদ কেউ মেরে ফেলার বাংলাদেশে চক্রান্ত বলছেন? মিনিমাম 15টা পদ, এবং না খেলে মাইন্ড করে রেগে যায়, কিরে ভাই আমি মারা যাব, এত খেতে পাচ্ছি না, না আপনাকে খাইতে হবে। আরে তো এই যে ইনক্রেডিবল লেভেলস অফ আতিথেয়তা, আই হ্যাভ টু সে। সৃজিত কি রান্না করতে পারো? না, প্যাথেটিক। আমি রান্নার ব্যাপারে pathetic। দিদি, আপনার রান্না বান্নার হাত কেমন? ঢাকা যেমন হয় ঠিক তেমন হাত কি? হচ্ছে সৃজিত বলুক। সৃজিত দা কেমন রান্না করে? ও আমায় আজ অব্দি রান্না করে মনে করো, মনে করো। একবার খাইয়েছে, ভালো রান্নার হাত একবার ভালো। বাড়িতে 25 জনকে রান্না করে খাইয়েছি, শুধু তোমাকে না। না ঠিক আছে, রান্নার হাত ভালো, কিন্তু খুব একটা অ্যাকচুয়ালি ও এত ব্যস্ত থাকে, ও রান্নার সুযোগও পায় না। সো টু বি ফেয়ার, আম, না, আমি সবকিছুই রান্না করতে পারি, এবং আমাদের এখানে যেরকম রান্না হয় সেরকমই পারি। কিন্তু যেটা সৃজিত বললো যে আমি প্রচন্ড ব্যস্ত থাকি, সেই জন্য রান্নার খুব একটা সুযোগ পাই না। তার মধ্যেও সময় সুযোগ করে আমি 25 জনকে দাওয়াত করে খাইয়েছি বাড়িতে, কলকাতায়। আম, 25 জন? হাঁড়ি কোথায় পেলে? ও সে এক সেসব বিরাট, জোগাড় হয়েছে, সেসব বিরাট সে এক বিরাট ইতিহাস। রান্না বান্না হয়েছে। আমি আই হ্যাভ টু সে রান্নার হাত ভালো। আই হ্যাভ টু সে। কি করেছিলেন, মোরগ পোলাও? ও সব নানান রকম ডিশ ফিশ। তো ইট ওয়াজ আ ভেরি বিগ মেনু, এবং সেটা আমাদের মানে মানে তাতে অবভিয়াসলি শুধু ও রান্না করেছে এটা বলা ভুল, আমারও তাতে কন্ট্রিবিউশন ছিল। রাইট, একটু রাইট। এটা কাটা, একটু এডিটিং, কিন্তু পুরোপুরি সহকারী পরিচালক, পরিচালক ওই। আমি একদম খুব বেশি হলে ফার্স্ট এডি কিংবা সেকেন্ড এডির কাজ করেছি। আর না, খুবই না, না, যৎসামান্য। এডিও বললে ভুল হবে। ও শুধু এসে বলেছে শোনো মাংসটা প্রেসার কুকারে দাও, আর তারপর থেকেই শুরু হলো। এই যে আমি বললাম মাংসটা প্রেসার কুকারে দিতে, এই জন্যই তো এত ভালো হলো। সৃজিত একটু আপনাকে অন্য একটা বিষয়ে প্রশ্ন করি। অমিতাভ বচ্চন আর আচ্ছা, অন্য একটা কথা আগে আমি বলছি, আমার কানেকশন কিন্তু আবার ঝামেলা করছে। আমাদের আড্ডার কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। আমি এবার কি আড্ডা আমরা একেবারে শেষের, হ্যাঁ আড্ডার একেবারে শেষ গুটিয়ে ফেলেছি। আপনাকে একটা জাস্ট প্রশ্ন করব, আর দিদির একটা গান হ্যাঁ, শুনবো শেষ। সেটা হচ্ছে আচ্ছা, okay। হ্যাঁ, সেটা হচ্ছে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে বলিউড ছবিও রিলিজ হচ্ছে। হুম, অমিতাভ বচ্চন আর আয়ুষ্মান খুরানার একটা ছবি আসছে, সেটা অ্যামাজন প্রাইমে রিলিজ হচ্ছে। হুম। কলকাতাতে যদি আপনাকে এমন প্রস্তাব দেওয়া হয়, আপনি কি করবেন? কি প্রস্তাব দেওয়া হয়? ছবি রিলিজ করার জন্য যদি মানে অ্যামাজন প্রাইম বলুন বা নেটফ্লিক্স বলুন। দেখুন, মানে নানান ছবি নানান রকম জিনিস মাথায় রেখে তৈরি করা হয়। হুম। সো এটা টোটালি ডিপেন্ড করছে ছবির উপর। এবং যদি এবার আমি আমার হালের যে ছবিটা আমি শেষ করেছি, ধরুন কাকাবাবু, তো এবার কাকাবাবু এমন একটা ছবি যেটা আমার মনে হয় ইটস আ বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স। ছবিটা সেইভাবেই তৈরি করা, একটা বড় স্ক্রিনে দেখার মতো ছবি, সেই সাউন্ডস্কেপ, সেই সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সের কথা মাথায় রেখে তৈরি করা। সো যেহেতু সেটা মাথায় রেখে তৈরি করা, আই উইল ডেফিনেটলি ওয়েট ফর দ্য লকডাউন টু গেট বেটার, রেস্ট্রিকশনস টু গো অফ, অ্যান্ড দেন রিলিজ ইট। আমার মনে হয় যে কিছু ছবি হয় যেটা বড় স্ক্রিনের জন্যই তৈরি, এবং আচ্ছা, সেই ছবিগুলোর জন্য আমার মনে হয় বড় স্ক্রিনের জন্য অপেক্ষা করা উচিত। একদম তাই। বলছি কাকাবাবু পোস্ট প্রোডাকশন কত দূর আছে? কাকাবাবুর এখনো ডাবিং এর আগে অবধি হয়েছে, তো এরপর ডাবিং শুরু হবে। আর কদিনের মধ্যে আমি ফাইনাল এডিটিং মোটামুটি হয়ে গেছে। দু একটা ছোট জিনিস বাকি আছে, সেগুলো এডিটিং এর কাজ চলছে। সে এডিটিং শেষ হলে আমরা ডাবিং এ যাব। তারপর যেরকম কালার কারেকশন, ব্যাকগ্রাউন্ড, ফোলি, অ্যাম্বিয়েন্স, ট্র্যাকলিং, তারপর এই সেই না মানে নানা রকম যা যা কাজ থাকে। খুব বড় একটা ইয়ে হচ্ছে ভিএফএক্স, আমাদের কম্পিউটার গ্রাফিক্স, সেটা একটা খুব বড় কাজ। যোগ দিদি বেরিয়ে গেল কেন বুঝতে পারলাম না। ঢাকাতে কি নেট শেষ?
আমি বুঝতে পারছি না। আচ্ছা, এখানে একজন লিখেছে, হ্যাঁ এটা অনেকেই লেখে যে আহ, বাবা মেয়ে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি না এখানে একটা জিনিস বলতে চাই, আমার বয়স কিন্তু 42, আমার দাড়িটা সাদা দাড়ি, একটু সাদা দাড়িটা পাকা। কিন্তু আমার আর মিথিলার এক- বয়সের ডিফারেন্স কিন্তু কোটি কোটি বছরের নয়, এটা একটু আমার মনে হয় হলেও কোনো ক্ষতি ছিল না, কিন্তু নয়। তো এইটা কিন্তু আমার মনে হলো একটু, যে একটু করে আমার একটু জানিয়ে দেওয়া উচিত ঢাকা ইন্টারনেট কানেকশন আসার আগে। একদম। কিন্তু ঢাকা বলছি আমার সৃজিত, মনে হয় একটু হ্যাঁ চলে এসেছেন। কি বলছি সৃজিত বলছিলেন? দা, না ওই এই নিয়ে আলোচনা হচ্ছে। সৃজিত দা, মানে আমার আপনার কাছে লাস্ট প্রশ্ন দুজনের কাছেই। আপনাদের বিয়ের পরে নেট দুনিয়ায় মানে অজস্র রকমের আলোচনা সমালোচনা হয়েছে, সেগুলো কিভাবে সামলেছেন? ওইটা সমালোচনা বলে না, ওটাকে বলে গালাগালি। এবং ওটা আচ্ছা, হ্যাঁ যারা করেন তারা খুব অসুস্থ মানসিকতার মানুষ। তাদের আমি পোকামাকড় ভাবেই মানে হিসেবেই দেখি। এবং যেরকম ভাবে আমরা বাড়িতে পোকামাকড় পরিষ্কার রাখি বেগুন স্প্রে বা ঝাঁটা দিয়ে বা নানান রকম ডিসইনফেক্টেন্ট দিয়ে, সেরকম ভাবে আমিও আমার সামাজিক প্রোফাইল যা যা আছে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল, সেগুলো ওরকম ভাবেই পরিষ্কার রাখে, মিথিলাও রাখে। এবং তাতে আমাদের কোনো মতো ক্লান্তি বোধ করি না। আরশোলা, ঝুল, ছাড়পোকা, এরকম নানান রকম পোকামাকড়ের উপদ্রব থেকে আমরা বাড়িকে পরিষ্কার রাখার সময় যেরকম ক্লান্তি অনুভব করি না, এটাতেও করি না। মিথিলা দি, আপনার একটা গান শুনবো, সেই গানেই আমাদের অনুষ্ঠান শেষ করব। অলরেডি 1 ঘন্টা 6 মিনিট 7 মিনিটের দিকে এগিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুদের জন্য এবার একটা সুন্দর গান। গান কেন? সৃজিত 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 দা, আপনি একটু বলুন না কোন গানটা সবচেয়ে ভালো শুনতে ভালো লাগবে? ও, নীলদরিয়া, নীলদরিয়াটাও খুব ভালো গান। আমি তো জানতাম না ওকে গান গাইতে হবে, তোর একটা মেন্টাল প্রিপারেশন থাকতো। এক লাইন দিদি, অনুষ্ঠানটা শেষ করব। একটা second। এখানে নাইমুল যিনি লিখছেন, সৃজিত দা আপনি অনেক লাকি, মিথিলা আপির মতো এত সুন্দর আর গুণী বউ পেয়েছেন। আর মিথিলা আপু, তুমিও অনেক লাকি, সৃজিতদার মতো একজন মানুষকে জীবন সাথী পেয়েছো। দুজন একসাথে সব সময় ভালো থেকো। দিদির গান কি শুনতে পাবো না? ওই কানেকশন এলেই পাবে। হ্যাঁ। পিউ সরকার, সৃজিতদা তোমার সাথে দেখা হয়েছিল পিভিআর যশোর রোডে, এসেছিল উমার সময়ে হল ভিজিট করতে। তুমি আমার ফেভারিট ডিরেক্টর। পিউ সরকার বলছে। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ অন। Sorry। হ্যাঁ দিদি। হ্যাঁ, গান গাওয়ার ভয় আমার ইন্টারনেট কাজ করাই বন্ধ করে দিল। হ্যাঁ দিদি, শুনবো। আচ্ছা, আমি তাহলে খুব এক লাইন জাস্ট শোনাচ্ছি। একদম। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া, কাছের মানুষ দূরে থইয়া, মরি আমি ধরে পড়াইয়া রে, দারুণ জ্বালা দেবানিশি, দারুণ জ্বালা দেবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়ায় রে, কি জানি কি করে। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া।
বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। আমার প্রচন্ড একো হচ্ছিল, কি হলো? আমরা কিন্তু ইকো পাইনি। আমাকে কি শুনতে পেরেছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি এবার অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকটা লাইন আমি আবার দুবার করে শুনছিলাম কানে। অসংখ্য ধন্যবাদ সৃজিত দা, অসংখ্য ধন্যবাদ মিথিলা দি, মিথিলা আপু, ভালো থাকবেন। এই Thank you. লকডাউনে ভালো থাকতেই হবে। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের বন্ধুরা যারা টলি টাইমকে এইভাবে সমৃদ্ধ করেন। অসংখ্য ধন্যবাদ দুজনকে, নতুন করে বলার কিছু নেই। Thank you. টলি টাইমকে Thank you. অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই করে বেল আইকন পুশ করতে ভুলবেন না। আমি জানি আমি না বললেও আপনারা বেল আইকন পুশ করে রেখেছেন। নমস্কার, শুভরাত্রি। থ্যাংক ইউ।